সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই প্রাপ্তি অপ্রাপ্তি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজের দাবি অল্প সময়ের মধ্যেই তা জনতার দাবিতে পরিণত হয় ঠিক 2 বছর আগে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে বিভোর হয়ে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন প্রায় 1400 মানুষ, আর আহত হন হাজার হাজার মানুষ। অভ্যুত্থানের প্রায় 2 বছর পরে এসে জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক কাঠামো নিয়ে বিতর্ক চলছে। আলোচনা শুরু করব আমরা কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। আপনি জুলাই অভ্যুত্থানে রাজপথে সম্মুখ সারিতে ছিলেন, আপনি এবং আপনারা। ঠিক 2 বছর পরে এসে জানতে চাই, যে প্রত্যাশা নিয়ে রাজপথে ছিলেন সেটা কতটা পূরণ হয়েছে? ধন্যবাদ। এবং আমার সহ আলোচক সহ যারা আমাকে দেখছেন, আসলে দেখেন 2024 সালে আজ থেকে ঠিক 2 বছর পূর্বে যখন আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বহালের দাবিতে, তো আমরা জানেন পরবর্তী সময়ে যখন আমরা দেখেছি বাংলাদেশ একটি অনগ্রসর জাতি হিসাবে ছিল স্বাধীন পরবর্তী সময় থেকে। তো কিছু সময় যাওয়ার পরে এদেশে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বৃদ্ধি পেয়েছে, এর পরবর্তীতে এদেশের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। একটা অনগ্রসর জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূলত কোটাটা প্রচলন ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে এই সুবিধাটা দেওয়ার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি তাদের নাতিপুতি বংশের পরম্পরা বেশ কিছু একটা লেজিমেট করতো। তো এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যত না ছিল, এটা তার থেকে বেশি হতাশার দিক ছিল। এদেশের মেধাবী শিক্ষার্থীরা এই কোটা ব্যবস্থার জন্য বিভিন্ন তাদের নিয়োগ পরীক্ষা থেকে মেধা থেকে বঞ্চিত হতো। তো এই জায়গা থেকে 24 সালে আমরা আন্দোলন করেছি। 24-এর পূর্ব কোটা নিয়ে 18 সালে আন্দোলন হয়েছিল। তো আমরা এই আন্দোলন পরবর্তী যখন এই আন্দোলন চলতে থাকলো, পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি এই আমাদের এই ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা এমন কোনো সরকারি বাহিনী নেই এই আন্দোলনকে দমন করার জন্য আমাদের উপর নানা রকম নিপীড়ন করেছে। তো এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততার দরুন আন্দোলন যখন জনগণের সম্পৃক্ততা বেড়ে যায়, এদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সকলে যখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, একসময় কিন্তু হাজারের অধিক শিক্ষার্থীকে বা জনমানুষকে দেশের খুন করার পরে এবং অসংখ্য জন আহত হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পলায়ন করে। তো এই আন্দোলনের অন্যতম যদি বলি প্রাপ্তির জায়গাটা থেকে যদি আমি বলতে চাই, আপনি আমাদের যেহেতু আমাদের একটা রাষ্ট্র হিসেবে এটাকে রিভিল করা, দেখেন গণতান্ত্রিক যে কাঠামোটা ছিল এই কাঠামোটাকে একটা শক্ত ভিত্তিদান অতীতে করতে পারে না। আমরা যদি আপনারা বলতে চান, আমরা যদি বলতে পারি, দেখেন খেয়াল করে দেখবেন যে আমরা কেন ফ্যাসিস্ট বলছি শেখ হাসিনাকে। এই যে মানুষের যে পিপলস ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা কিন্তু বিগত 17 বছর আমরা দেওয়া থেকে বিরত ছিলাম। শেখ হাসিনা তার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে এবং বিরোধী দল যারা মধ্যে ছিল, এদের কারণ নির্বাচনে অংশগ্রহণ সেভাবে একটা সুযোগ ছিল না। তো পরবর্তী আন্দোলন এই বিষয়গুলো জানি, আপনি যেটা বললেন যে প্রাপ্তি, সেটা আমি শুনবো। প্রাপ্তিটা কি? হ্যাঁ, এই যে প্রাপ্তিটা, যে আমরা গণতান্ত্রিকভাবে একটা শক্ত কাঠামো বিদ্যমান করার চেষ্টা করেছি, এই জায়গা থেকে আমাদের যে প্রত্যাশাটা ছিল, যেভাবে প্রাপ্তি হওয়ার কথা ছিল, এই যে মানুষজন নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, গণমানুষের রায় প্রতিফলিত হয়েছে, এই সরকারের এই যে বর্তমান সরকার একটা প্রাপ্তি বলতে পারেন। আবার এই সরকারকে যখন ভোট দেওয়ার তখন দুটা ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে কি যে আমি আসছি আপনার প্রাপ্তি জায়গাতে। তো এই প্রাপ্তি জায়গা থেকে কিন্তু যদি আমরা দেখি বিশাল অনেকগুলো প্রাপ্তি রয়েছে। আমরা বাকস্বাধীন, আগে যে বাকস্বাধীনতা ছিল না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ইভেন যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল আমরা দেখেছি ভিন্ন মতাদর্শী লোকজন নির্দ্বিধায় নির্বিঘ্নে ইউনিসের সমালোচনা করেছে। এই স্বাধীনতা কিন্তু শেখ হাসিনা হরণ করেছে। অপ্রাপ্তির জায়গাটা একটু শুনবো। আচ্ছা,
অপ্রাপ্তির জায়গাটা বললে তো আসলে দেখেন যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে যখন আমরা রিবিল্ডের একটা দিকে নিয়ে যাচ্ছিলাম, এই অপ্রাপ্তির জায়গাটা আমাদের মধ্যে যে মেলবন্ধনটুকু ছিল, এই মেলবন্ধনটুকু আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার ধরুন যখন আমরা নিজ নিজ রাজনৈতিক পরিক্রমার দিকে হাঁটতে শুরু করলাম, তখন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের যে বড় আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, সেখান থেকে আমরা পিছিয়ে পড়েছি। এটা ছাড়া বড় মাপের অপ্রাপ্তি নেই বললেই। এই যে পিছিয়ে পড়েছেন জনপ্রত্যাশা পূরণে, এই দায়টা কাকে দিবেন? আসলে দায়ী তো দিতে গেলে যেমন যখন ইন্টারিমের কোনো কিছু হলেই সব কিছু দায়ী দেওয়া হতো, ইন্টারিমকে এখন গভর্নমেন্ট যেহেতু বিএনপি সরকার রান করছে, তাদের জায়গা থেকে যদি আমরা খেয়াল করে থাকি 12 ফেব্রুয়ারি পরবর্তী এখন থেকে প্রতিদিন প্রায় 10 জনের অধিক মানুষজন খুন হচ্ছে, অসংখ্য নারী নির্যাতনের শিকার হচ্ছে। বিএনপির লোকজন তাদের নিজ বাহিনীকে বা নিজ দলের লোকজনকে মোকাবেলা করার জন্য দিন দুপুরে প্রকাশ্য অস্ত্র নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছেন, ঝনঝনানি দিচ্ছে। এটা তো ব্যর্থতা, এই জায়গা থেকে অবশ্যই বিএনপির দায়ী রয়েছে। তবে আমরা যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলাম, আমরা জাতিকে যেভাবে আশান্বিত করেছিলাম, এই জায়গাটাতে আমাদের জায়গা থেকে হয়তোবা যে আশার মানুষজন বুক বেঁধেছিল, সে জায়গা থেকে আমাদেরও কিছুটা দুর্বলতা রয়েছিল। সেলিম, আপনি যে জায়গাটা বললেন বিএনপির ব্যর্থতার জায়গাটা, বিএনপি সরকার মাত্র 4 মাস এসেছে, ক্ষমতায় এসেছে। যদি এর পিছনে যে আমি 2 বছর আগে ইন্টারিম সরকার, সেই জায়গাটা থেকে যদি মানে আপনি একটু বলতেন যে সেই প্রত্যাশা যে পূরণের বা অপূর্ণতা, মানুষের যে প্রত্যাশা না পাওয়া, সেই জায়গাটাতে যদি একটু আমরা শুনতে চাই। আসলে দেখেন, যখন ইন্টারিম আমল ছিল ওই সময়টাতে কিন্তু তারা ভালো মতো কাজ করতে পারে নাই। আপনারা দেখেছেন প্রায় 600-এরও অধিক তাদেরকে আন্দোলন আর কি, এই দাবিতে আন্দোলন, এই দাবিতে আন্দোলন, তাদেরকে কি করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে। মানে আপনার তারা কোণঠাসা ছিল? হ্যাঁ, কোণঠাসা ছিল অবশ্যই, এবং এটার জন্য একচ্ছত্রভাবে দায়ী করতে হয়। যদি করি আমরা আমাদের বর্তমান সরকারকেই দায়ী করতে হয়। এবং ধন্যবাদ কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম। আসবো আপনার কাছে আজিল হক জিয়ন। একই প্রশ্ন, কিন্তু একটু আমি ঘুরিয়ে করতে চাই। সেটা হচ্ছে সেই 2 বছর আগে আপনারাও রাজপথে ছিলেন এবং তখনকার সরকারের বিপক্ষে আন্দোলন ছিলেন, এখন আপনার সরকারে আছেন। সেই জায়গা থেকে যদি বলি প্রত্যাশার পূর্ণতা বা অপূর্ণতা। জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ আমার সহ আলোচক সহ দর্শক শ্রোতাবৃন্দকে সকলকে। আসলে দেখেন, জুলাই নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম আসলে ভালো কিছু দিয়ে শুরু হোক। আমরা আমাদের সহযোদ্ধা বা যে জুলাইকে আমরা অন করি, যে জুলাইয়ের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হয়, আমরা অর্জন করেছি। সেখানে আসলে এই কাটা ছেঁড়ার জায়গাটা শুরুতেই করতে চাইনি, কিন্তু আমার সহ আলোচক যেহেতু বলেছেন আমাদের কিছু জায়গা বলতে হবে, আমি প্রাপ্তির জায়গা বলবো, তারপর অপ্রাপ্তির জায়গাতে তাদের যে দায়টা আছে সেটাও আমি তথ্যভিত্তিক বলার চেষ্টা করব। প্রথমত প্রাপ্তি আছে। বিগত 16-17 বছর আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, আমাদের অনেক অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন। আমরা ঘরে ঘুমাতে পারিনি, আমরা আমাদের একাডেমিক ক্যারিয়ারকে সচল রাখতে পারিনি, কিন্তু আমরা তারপরও জনগণের যেই জন আকাঙ্ক্ষা ছিল, তাদের যে অধিকার ছিল, সেই ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকারের জন্য কিন্তু আমরা আমাদের একাডেমিক কেরিয়ার বিসর্জন দিয়েও কিন্তু আমরা রাজপথে ছিলাম। আমরা একদিনের জন্য কিন্তু রাজপথ থেকে সরে যাইনি। তবে হ্যাঁ, পূর্ণাঙ্গ সফলতা যেটা বলে, আপনি জানেন একটা বৃহৎ আন্দোলনের সফলতা একদিনে তৈরি হয়নি, কিন্তু এই জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থানের যে সফলতাটা, সেটার কিন্তু ভিত্তিটা স্থাপিত হয়েছিল বিগত 17 বছরে রাজপথে আমাদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছেন, এই নেতাকর্মীদের মাধ্যমে। তো সেই জায়গা থেকে যদি বলি, প্রাপ্তির জায়গায় হচ্ছে এখন আমাদের আর কারো কোনো গুম হতে হয় না। আপনার এখন ক্ষমতায়, সেই জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা কত? আমি শুধু আজকের বলবো না, আমি 5 আগস্টের পর থেকেই বলবো। এই স্বাধীনতাটা তো আজকে শুধু 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে হয়নি, 5 আগস্টের মাধ্যমে অর্জিত হয়েছে। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, যেই ওনাকে বিতাড়িত করতে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, আমি যদি বলি রামপুরা বনশ্রীর মতো জায়গায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, নিজে গুলিবিদ্ধ হয়েছে, তাও কিন্তু পিছনে ফিরে যায়নি। আমার কিন্তু অনেকগুলো মামলা আছে, একাধিকবার অ্যারেস্ট হয়েছি, তারপরে কিন্তু পরিচয় রিভিলের এই ভয়টা মাথা থেকে ছেড়ে দিয়ে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আজকে যদি ফ্যাসিস্ট হাসিনা না পলায়ন করতে, উনি যদি কোনোভাবে টিকে যেত, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। কিন্তু আমরা কেন করেছি? যেই পরিবর্তনটা বললাম, আমাদের বাক স্বাধীনতা, যেটা এখন টকশোতে এসে যে কেউ যে কোনো কথা বলতে পারে, এটা গভর্নমেন্টকে, আমাদের বর্তমান সরকার প্রধানকে নিয়ে বলার যেমন সুযোগ ছিল, 5 আগস্টের পরে ইউনিট সরকারকে নিয়ে বলার সুযোগ ছিল, যেটা বাংলাদেশের জনগণ পায়। তবে হ্যাঁ, একটা জায়গায় সীমাবদ্ধতা আছে, যেটা হচ্ছে বাক স্বাধীনতার নামে অতি স্বাধীনতাটাও কিন্তু ক্ষেত্র বিশেষে সমস্যা হয়। কারণ বাক স্বাধীনতার নামে যদি আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদের স্লাট শেমিং করা, নারী যারা নেতৃবৃন্দ আছে বা পরিবারের নারী সদস্য আছে তাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলাকে আমি অবশ্যই বাক স্বাধীনতা বলবো না। তো সেই জায়গা থেকে, যেহেতু এখন কোনো গুমের সংস্কৃতি নাই, খুনের সংস্কৃতি নাই, জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার সংস্কৃতি নাই, সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের জনগণ। তিনটা
অনির্বাচিত সরকার, যে ভোটের যে সুযোগটা ছিল না, সেই নির্বাচনের পরে কিন্তু এই প্রথম একটা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটটা দিতে পেরেছে এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত একটা সরকার এবং বিরোধী দলকে তারা সংসদে বসাতে পেরেছে। অপ্রাপ্তির জায়গা যদি বলি, সেই জায়গাতে কিছু বিষয় আছে, যেহেতু আমার সমালোচক কিছু ক্ষেত্রে আমাদেরকে দায় দিয়েছে, আমাদের সরকারকেও দিয়েছে। উনি খুনের কথা বলেছেন, ধর্ষণের কথা বলেছেন। আপনি যদি ভুল না করে থাকেন, আমাদের সংসদ অধিবেশনে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই গত সপ্তাহে কিন্তু স্ট্যাটিস্টিক ওয়েতে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে স্ট্যাটিস্টিক ওয়েতে যে বিগত সময়, বিগত কয়েক বছর এবং কয়েক মাসের সাথে এই সরকার ক্ষমতায় নেওয়ার পরের সময়টার তুলনা করেছে। একটা জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয়েছে এবং সংসদে তথ্য সহকারে বলেছেন হ্যাঁ একটা জায়গাতে পরিবর্তন চেঞ্জ হয়েছে। সেটা আমি বলি, সেটা হচ্ছে ধর্ষণের মামলার সংখ্যা আগের থেকে বেড়েছে। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। আপনি কি বলতে চাচ্ছেন এখন হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে? না, যদি আমার অভিমতে, আমি ব্যক্তিগতভাবে বলি, আগেও ধর্ষণ এর থেকেও বেশি ছিল, কিন্তু মানুষ ভয়, যেহেতু এটার আপনি চাইলে মামলা করতে পারতেন না, আপনার যে আইনি সহায়তা পাওয়ার যে সুযোগ ছিল সেটা ছিল না, ক্ষমতাসীনদের ছত্রছায়া কিন্তু এটা বন্ধ করা হয়ে গিয়েছিল, কেউ ভয় যেত না আইনি সহায়তার জন্য। সেই জায়গাটা যেহেতু ওপেন হয়েছে, এখন অনেক বেশি মানুষ সেই আইনি সহায়তার জন্য এখন থানায় যেতে পারছে তাদের সেই সহায়তা পাওয়ার জন্য। এই জন্য কিন্তু মামলার রেকর্ডটা বেশি হচ্ছে। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে। আপনি যদি দেখেন যেটা নাকি আমাদের মিরপুরে হয়েছে, সেই রামিসার বিষয়টা সরকার কিভাবে হ্যান্ডেল করেছে, আমাদের বিরোধী দলীয় যারা আমাদের সহ আলোচক, যেহেতু উনিও সেই জোটের এই অংশ আমি বলবো, তারাও কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলেননি, সুযোগ দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু আমাদের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু কথা দিয়ে এসেছিলেন, সেই 10 কার্য দিবসের মধ্যে কিন্তু বিচার কার্যক্রম সমাপ্ত হয়েছে। এখন আমরা রায়টা দেখার অপেক্ষা আছি। তবে দেখেন, ক্ষেত্র বিশেষে তাদের যে জিনিসটা আছে, তাদের সংগঠনের একাধিক বিষয় এখানে দেখেন। আমি এটা আসলে আমাদের জন্য লজ্জা, সামান্তা শারমিন আমাদের জুলের অন্যতম সম্মুখ ভাগের নেত্রী, আমার সমালোচক যিনি আছেন তাদের সাথেই কিন্তু একসাথে পথ চলা। উনি শুধু রিসেন্ট টাইমেই 11 দলীয় জোটের যে একটা প্রোগ্রাম ছিল সরকারের বিরুদ্ধে, এটা সম্ভবত ছিল পল্টনের ওইদিকে, ওইখানে কিন্তু কোনো নারী নেত্রীকে মঞ্চে বসতে দেওয়া হয় না এই বিধি। কিন্তু উনি ওনার অভিমত, যে বাকস্বাধীনতা নিয়ে আমরা কথা বলছি, উনি ওনার বাকস্বাধীনতার জন্য জাস্ট বলেছে যে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, কারণ নারী নেত্রীরা ছিল নিচে। কিন্তু দেখেন ওইখানে যারা কমেন্ট করেছে, আমি এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই নোংরা ভাষায়, বিশ্রী ভাষায়। এখন দেখেন নিজ সংগঠনের নেত্রী যখন এইভাবে স্লাট শেমিং এর শিকার হন, আমি জানি না আমার সমালোচক বৃন্দরা তারা আসলে তাদের যাদের ছায়াতলে আছেন সেই জামাতকে আসলে এটার জন্য কিভাবে দোষারোপ করেছে। আমি অনেকগুলো আইডি ঘেটে ঢুকে দেখেছি, তাদের আইডি বলে কিনা বোঝা যাচ্ছে সবাই জামাত বা শিবিরের কর্মী। মানে আপনার কথায় আমি আসছি, যেটা ওই সেলিম কিছুক্ষণ আগে বললেন, যে চেতনা এবং ঈদ মানে আদর্শ নিয়ে তারা সব রাজনৈতিক দলগুলো একসাথে হয়েছিল, সেই জায়গাটাতে দূরে সরে গেছে, মতানৈক্য যে সৃষ্টি হয়েছে, আপনি কি ওই জায়গাটাই হাঁটছেন? মতানৈক্য কেন সৃষ্টি হয়েছে, কাদের জন্য সৃষ্টি হয়েছে? জুলাই আগস্ট কি হয়েছিল নতুন একটি রাজনৈতিক দল কাদের জন্য সৃষ্টি হয়েছে? আমি আপনাকে বললাম যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার জন্য যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং যারা অংশগ্রহণ করেছিল, তারা তো এটার জন্য আসেনি যে আমরা নতুন রাজনৈতিক দল চাই। যারা সংগঠন করেছে এটা নিয়ে নতুন রাজনৈতিক দল আসার কারণে মতানৈক্য সৃষ্টি হয়েছে। কিন্তু যারা ওই দলটা করতে গিয়েছে সামনে এসেছে, অনেকের নামে অনেক বিস্তর অভিযোগ আছে। আমি যদি হান্নান মাসুদের কথা বলি, উনি একটা লাইভ টক শোতে নিজে বলেছেন আমার এলাকার সবথেকে যে ভাঙা ঘরটি সেটা আমার। এখন দেখেন খোঁজ নেন, ওই এলাকার সবথেকে বড় বাড়িটাই তার। অভিযোগ তো আপনাদের অনেকের বিরুদ্ধে অবশ্যই আছে, কিন্তু তাদের আমি যদি বলি এই এনসিপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা যিনি এখন তার ভাষার জন্য বিখ্যাত, আমি ভাষা বলবো না, তার কদর্য ভাষার জন্য, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিও কিন্তু এক টেলিভিশন টক শোতে বলেছেন যে মুজিববাদ এবং মৌদুদিবাদের কবর রচনা করতে চায়। সেই তারা যখন এখন বিভিন্ন ভাষায় গিয়ে সেই মৌদুদিবাদের সাথে হাত মিলিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে, সেখানে মতানৈক্য কোন জায়গা থেকে হবে? আপনার কথার আর কাজের যদি মিল না থাকে, ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন যে আমরা পুরাতন বন্দোবস্তকে ভেঙে দিয়ে নতুন বন্দোবস্তের সূচনা করলাম, যখন এনসিপি তৈরি করা তখন তাদের এই বক্তব্য ছিলেন, তাহলে তাদের মধ্যেও তো সেই একই অ্যাক্টিভিজম। আমি ধরলাম বিএনপি দোয়া তুলসী পাতা না, কিন্তু বিএনপি আওয়ামী লীগ সহ জামাত আমি যাদের ধরি তারা তো পুরাতন রাজনৈতিক দল, তাদের মধ্যে এই কালচার আছে। আপনি তো নতুনদের চেতনা নিয়ে আসছেন, আপনি সবাইকে তারুণ্যর যে অংশগ্রহণ ছিল, যে জেন জি আলফা জেনারেশন, তাদেরকে বলেছেন আপনারা পরিবর্তন চান, কিন্তু আপনাদের মধ্যে যখন সেই একই জিনিস দেখি, আপনি হান্নান মাসুদের নামে শুধু এটা না তো, হান্নান মাসুদ এক চাঁদাবাজকে ধানমন্ডি থানা থেকে ছাড়াতে গিয়েছে, যেটা নাকি মিডিয়াতে এসেছে, ওই একই চাঁদাবাজ 2 মাস পরে মোহাম্মদপুর থানায় আবার আটক হয়। এই চাঁদাবাজ এই বিষয়গুলো তো আসলে আমাদের জন্য সেলিম, নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে, আমি সাথে একটু যোগ করি। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো তো আসছেই, যেটা বলে গেলেন, এবং আপনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে যে জুলাইকে কুক্ষিগত করার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে, যে আপনারা ফ্রন্ট সারিতে ছিলেন, সেই জায়গাটা থেকে একটু শুনবো। আচ্ছা, প্রাপ্তির জায়গাতে একটু অ্যাড করার ছিল। আমরা অতীতে দেখেছি রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন সমূহ থাকে, এই সংগঠন সমূহ সচরাচর ওই রাজনৈতিক দলের মন্ত্রীদের, এমপিদের পদলেহন করে।
তো গত 2-3 দিন আগে যখন বিএনপি সংরক্ষিত আসনের মহিলা এমপি নীলুফার মনি আওয়ামী প্রোপাগান্ডা স্টাইলে যখন জুলাইকে আর কি একটা মেটিকুলাস ডিজাইনের আলোকে স্বীকার করার চেষ্টা করলেন, আমরা সাথে সাথে দেখতে পেয়েছি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এটার জন্য প্রতিবাদ করেছেন। আবার ছাত্র দলের আরেক নেত্রী মহিলা সাংসদ মানসুরা আপা প্রতিবাদ উনিও করেছেন। এই যে একটা প্রাপ্তি জায়গাটা রয়েছে। আচ্ছা, উনি কিছুক্ষণ আগে সামান্তাপুরে একটা পোস্ট দেখালেন, ভাই যেহেতু রাজনীতি করেন, জেল খেটেছেন, নিঃসন্দেহে ভাই রাজনৈতিক প্রোটোকলটাও বুঝেন। যখন বিএনপির সাথে জামাতের রাজনৈতিক জোট ছিল, প্রোগ্রামগুলো হতো, বেগম খালেদা জিয়া যখন শারীরিকভাবে সুস্থ ছিলেন, ওনারা কিন্তু মঞ্চে চেয়ার শেয়ার করতেন, শুধুমাত্র বেগম খালেদা জিয়া কাজটা করতেন, যেহেতু রাজনৈতিক প্রোটোকলের বিষয়টা রয়েছে। এর পরবর্তী উনি শারীরিক অসুস্থতা পরবর্তী সময়ে ওনাদের জোটের কিন্তু একাধিক প্রোগ্রাম হয়েছে, তখন তো অন্য কোনো নারীকে তো সেই স্থানে দেওয়া হয় নাই, তো ওই চেয়ারে কিন্তু দেওয়া হয়নি, কিন্তু সামনের স্টেজে আমাদের প্রোগ্রামটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু সেটা নিয়ে তো এরকম প্রশ্ন কিংবা কথা ওইভাবে আসে না, যেহেতু না ভাই উনি কিন্তু আমার বিষয়টা ধরতে পারেন। আমি কিন্তু প্রতিবাদ নিয়ে বলি না, যে কারো বাক স্বাধীনতা আছে, ওনার মনে হয়েছে এটার মধ্যে আসলে ডিসক্রিমিনেশন আছে, কিন্তু এজন্য তাকে খাট যোদ্ধা ওইখানে ছেলেদের সাথে ডলার আমি ভাষা কি বলবো, আপনি চাইলে এখানে যারা কমেন্ট করেছে, আমি তো বলবো, আপনি চাইলে আমি পরিচয়, আপনি যদি চ্যালেঞ্জ করেন আমি ওই আইডিয়াটা চ্যালেঞ্জে আপনি এখানে যারা কমেন্ট করেন, একটা রাজনৈতিক জোটে আপনার সহযোদ্ধা নারী নেতৃত্বদেরকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেইভাবে কিন্তু অ্যাকোমোডেট করার পরিবেশ তৈরি হয়নি। সেখানে যারা করতে আসে তাদেরকে যদি এইভাবে আমরা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রতিবাদের জায়গা থেকে আপনি বা আপনার সংগঠন কতটুকু করেছে। আর আপনি যেটা বললেন মাত্র, আমি ডিফার করছি, 5 আগস্টের পরে জামাত ইসলামের একাধিক প্রোগ্রাম, আমি যদি বলি নির্বাচনের আগে বিভিন্ন জেলা, সেখানে নারী নেতৃত্বদেরকে সামনের চেয়ারে বসিয়েছে এবং তারা বক্তব্য দিয়েছে সামনে গিয়ে। ভাই এটা প্রোগ্রাম বেদ, এগুলো তো প্রোগ্রাম বেদ, আপনাকে বোঝা লাগবে। এজন্যই বললাম, আমি এটা বলি না কেন দেয় নাই, আমার এটা নিয়ে আপত্তি নাই, কেন সামনে নারী নেত্রী নাই এটা নিয়ে না, কিন্তু নাই বিদায় কেউ যদি আপত্তি তোলে, তাকে যদি স্লাট শেমিং করা হয়, তখন সেটা নিয়ে আমরা একটু সেলিমের কথা শুনি। তারপর যেহেতু উনি আমাদের হান্নান মাসুদের বিষয়ে অভিযোগ করলেন, আমরা কিন্তু দিন দুপুরে দেখেছি আপনাদের পাশে প্রতিষ্ঠান সময় টেলিভিশন যুবদলের নেতা দখল করতে এসেছিল, ইসলাম কার নেতৃত্বে দখল করতে যাওয়া হয়েছে। এরকম শুধু একজন ব্যক্তি না, এরকম অসংখ্য ব্যক্তি বিএনপি ছাত্রদল, ইভেন এখনও আর কি 12 ফেব্রুয়ারি সরকার গঠনের পূর্বেও নানা অংশে বাংলাদেশের চাঁদাবাজির আমি মাঝখানে ভুলে যাবো আর কি, সেটা হচ্ছে যে আমাদের যে আগের কালচার দেখছি যে দোষারোপ যে করা, নিজে কি করেছি সেটার ব্যাখ্যা না দিয়ে যে বিষয়টা আপনি বলে গেলেন, মানে কেউ করলে আপনারা করবেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যেভাবে বলছেন সেটা ওইরকম না, আমরা ওইরকমটা চাই না, আমি চেঞ্জ নিয়ে আসতে চাই। তো কিছু স্বভাবত রাজনীতি করতে গেলে রাজনীতিতে বেশ কিছু বিষয়ে বেশ কিছু ব্যক্তির ব্যাপারে এলিগেশন আসবে। তো আমরা দলীয়ভাবে যখন এই বিষয়গুলো এসেছে আমাদের, আমার মনে হয় একটু আপনাকে আরেকবার বলি যে এই বিষয়টা হচ্ছে এরকম রাজনীতির বিষয় না, বিষয় হচ্ছে আপনারা ফ্রন্টলাইন যোদ্ধা ছিলেন, সেটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে জুলাই যে চেতনা, সেটা ফিকে হওয়ার পিছনে আপনাদেরকে দায়ী করা হচ্ছে, এইটার প্রশ্ন আপনি কি বলবেন? হ্যাঁ, সেখানে যাচ্ছে। আমি ওই যে হান্নান মাসুদ ইস্যুতে ছিলাম আর কি, তো আমরা এই জায়গা থেকে ইন্টারনাল ফোরামে আমাদের এটা আলোচনা হয়েছে, তাকে এই বিষয়ে এখনও তদন্ত চলমান রয়েছে। আসলে এই জাতীয় মানুষ যখন রাজনীতি করে, যেহেতু একজন সম্মুখ সারির যোদ্ধা ছিল, বিভিন্নজন তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তো স্বভাবতই মানুষের সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন হতেই পারে। আপনি এখন যাদেরকেই দেখবেন অর্থ বিত্ত বৈভবের মালিক, শুরুতে তাদের অবস্থা কীরকম ছিল, এখন যদি বিত্ত বিভবকে এটা চিন্তা করেন, তার এইভাবে এটা নানা ডাইমেনশন থেকে যেতে পারে। আচ্ছা ভাই, জোটের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলেন। আরেকটা প্রাপ্তির বিষয় দেখবেন যে এই জন্য আমার এলাকার মানুষ মির্জা আলমগীর স্যার খুব ভূয়সী প্রশংসা করেছেন উনি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলেন জামাতের প্রাক্তন নেতা প্রয়াত মাওলানা নিজামীকে নিয়ে। আবার পরক্ষণেই দেখি উনি আবার আমাদেরকে তুলোধনা করছেন, কী কারণে, যে আমরা তাদের সাথে জোট করেছি। অথচ যখন 99 থেকে 23 পর্যন্ত 22 পর্যন্ত তাদের সাথে তাদের যে সংসার, ওই সময় কিন্তু জামাতকে নিয়ে এই বিষয়গুলোতে আলোচনা করা হয়। আপনি কি বলতেছেন তাহলে শুধু করে রাজনৈতিক কারণে আপনাদের? হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে এটা, যে রাজনৈতিক উদ্দেশ্যে আমাদেরকে এই রেটোরিকটা করা। গোলাম মুর্তজা সেলিম, আমি থামিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যে জায়গাটাতে ছিলাম, আসলে দেখেন বাংলাদেশের যদি আমরা রাজনৈতিক যে সংস্কৃতিটা দেখে বড় হয়েছি, আমি বা আপনি সহ আমাদের যারা রয়েছেন, আমরা অতীতে একটা আওয়ামী বয়ানের ওই নেগেটিভেই এখন অবস্থান করার চেষ্টা করছি আর কি। আমাদের ভাইয়েরা সহ অন্যান্য যারা রয়েছেন, যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তো তাদের যদি এরকম অপরাধী হয়, তাহলে তাদেরকে তারা কী কোন তাদের সাথে জোট করলো? এতদিন তো এটা নিয়ে কোনো রাজনীতি হয় নাই। যখন তারা তাদের পক্ষ ত্যাগ করলো, জাস্ট এটা রাজনীতি বই, অন্য কিছুই না।
এর বাইরে আসলে যখন এইটা কথা বললে এটা আর অনেক বিষয় আসবে, এদিকে আমার কাছে মনে হয় এদিকে না যাওয়াটাই উত্তম। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, ভাই বেশ কিছু কথার মধ্যে বলার চেষ্টা করলেন যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ। আপনি যদি খেয়াল করে থাকেন যে রাজনৈতিকতে পদাধীন ব্যক্তি বা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমন কার ব্যক্তির নামে অভিযোগ ছিল না? রানিং মন্ত্রী রবিউল ইসলাম রবি, ওনার ব্যাপারে কি সরকার ক্ষমতাসীন হওয়ার আগে কি উনি মামলা আসামি ছিলেন না? চাঁদাবাজি ওনার ব্যাপারে অভিযোগ ছিল না? এরকম অসংখ্য ঘটনা। তারপরে কি এই যে সদ্য একটা রায় হলো যে আসলাম চৌধুরীকে নিয়ে, তো সেলিম, আপনি এগুলা তো প্রমাণিত, ওনাদের ক্ষেত্রে প্রমাণিত বিষয়গুলোকে যখন ওনারা ভিলিফাই করতে পারেন, যা শুধু রাজনৈতিক রেটরিকের জায়গা থেকে নতুনদেরকে দমিয়ে দেওয়ার ক্ষেত্রে, নতুন উদ্যোগকে যেন নতুন বাংলানো সহজে গ্রহণ না করতে পারে, এই জায়গা থেকে। ধন্যবাদ সেলিম, একদম ক্লিয়ার। জিয়া নিশ্চয়ই বলতে পারেন রাজনৈতিক মানে রাজনীতির কারণেই যে প্রতিহিংসা বা শিকার, সেই জায়গাটা সেলিম বলতেছে। এবং আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সেলিম যে বিষয়টা নিয়ে আসলেন, নীলুফার চৌধুরী মনি আপনাদের সাংসদ, উনি যে ম্যাট্রিকুলাস ডিজাইনের কথা বলে আসছেন এই জুলাই গণঅভ্যুত্থান ঘিরে, সেটার বিষয়ে একটু শুনবো। জি, আমি এটার উত্তর দিব লাস্টে, যদি ভুলে যাই মনে করে দিবেন, আমি আগের উত্তরটা দিয়ে নিই। প্রথম কথা হচ্ছে, দেখেন আমি হান্নান মাসুদকে নিয়ে আমি স্পেসিফিক দুইটা কথা বলেছি, এখানে কোনো অভিযোগ না। উনি যে চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, এটা তো মিডিয়াতে এসেছে। সেই একই ব্যক্তি যখন দ্বিতীয়বার চাঁদাবাজির দায়ে আবার আটক হয়, তখন কি আগেরটা যদি আমি ধরেও নিই আপনার তর্ক সাপেক্ষে, সেটা কি আর কি ভ্যালিডিটি থাকে? দ্বিতীয়ত হচ্ছে, উনার নামে তো আমি বড় একটা ক্লেম করিনি, যেটা আমি কয়েকদিন আগে, আমি সম্ভবত ভুল না করলাম মর্তজা ভাই বা ওনার যে কোনো একটা শেয়ারের মধ্যে দেখলাম হান্নান মাসুদের নামে একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট আছে, যেটাতে প্রায় 22.5 কোটি টাকার লেনদেন বা ট্রানজ্যাকশন হচ্ছে। আমি চাইলে, আমার একটু সময় লাগবে, আমি যাওয়ার আগে এই লিঙ্কটা দিয়ে দিব। তো সেটা আমি যেহেতু এখন পর্যন্ত সেটার ভ্যালিডিটি হয়নি, আমি ধরে নিচ্ছি সেটা এখনো অভিযোগ আর যেটা হচ্ছে বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। হান্নান মাসুদের ভাঙা বাড়িটা ছিল, সেটা ওনার মুখের কথা, এবং এখন যে তার এলাকার সব থেকে বড় বাড়ি তার, সেটাও প্রমাণ সাপেক্ষে যে কোনো মিডিয়ার একজন কর্মী পাঠান বা আপনি গিয়ে দেখে আসতে পারেন। আপনার সংগঠনের যেহেতু নেতা, আমি আর ওইদিকে না গেলাম। উনি দোষারোপ করেছেন একটা বিষয়, যে জামাতের আসলে আমাদের সাথে ঘাটছাট নাই বিদায়, বা আমাদের জোট ছেড়ে গিয়েছে বিদায়। এটা অনেকেই তো মানে, আমি তাহলে আপনাকে তথ্য সহকারে বলি, জামাত কি আমাদের জোট ছেড়ে চলে গেছে, না জামাতকে আমাদের জোট থেকে বের করে দেওয়া হয়েছে? আপনি যদি দেখেন 18 সালের পর থেকে যোগপথ আন্দোলন করেছে আমাদের সাথে, এর আগে তো আমাদের জোটের মধ্যে ছিলেন। তাহলে জোট থেকে যদি উনারা সরে গিয়ে থাকে, তাহলে যোগপথ আন্দোলনে কিভাবে আমাদের সাথে ছিল? উনারা চেষ্টা করেছে 2022 সাল পর্যন্ত আমাদের জোটে আবার ইনক্লুড হওয়ার জন্য, আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। কেন দেওয়া? এখানে টুইস্ট। উনি যে অভিযোগ তুলেছে, আমি আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, জামাতের সাথে বিএনপির জোট হয়েছিল 91 নির্বাচনের সময়, প্রথম এইটাই। এখন কথা হচ্ছে, আমাদের বেনিফিটের জন্য করা হয়েছিল। মজার একটা টুইস্ট হচ্ছে, ওই নির্বাচনে জামাতের আসন ছিল 18টা, যদি আমি ভুল না করি, এবং সেই একই নির্বাচনে জাতীয় পার্টির আসন ছিল 35টা। জাতীয় পার্টি কিন্তু আমাদেরকে প্রথম অফিসিয়ালি চেষ্টা করেছিল আমাদের সরকারে আমাদেরকে সাপোর্ট দিবে, তাদের এমপি দয় আমাদের সাথে থাকলে আমাদের কোটা পূরণ হয়ে যায়। আমি শেষ করি প্লিজ, আপনি বলছেন যখন না করছেন আমি বলি নাই। সেই জাতীয় পার্টির সাথে কিন্তু বিএনপি জোট করেনি। আপনাদের এই জোটসঙ্গী জামাতের থেকে তো দ্বিগুণ আসন ছিল, কেন করেনি? একটা বিষয়ে বিএনপির নামের সাথে কখনো বলতে পারবে না যে বিএনপি দেশের স্বার্থে বা বাংলাদেশের বিপক্ষের কোনো শক্তির সাথে কখনো আঘাত করেছিল, কারণ এই স্বৈরাচার এরশাদ কিন্তু বিগত 9 বছর জোর করে ক্ষমতায় ছিলেন, যার কারণে সেই দাগটা বিএনপি নিতে চায়নি। জামাত যখন আমাদের সাথে জোটে এসেছিল, তারা বলেছিল মুক্তিযুদ্ধকে তারা নতুন করে ধারণ করবে, সেই হিসেবে এসেছিল। পরবর্তীতে 96 কিন্তু আবার যখন করলো, তারপরে কিন্তু দ্বিতীয়বার, দেখেন আমরা জানি, আমরা যারা মুসলিম আমরা ফিল করি, কেউ ভুল করলে একবার দুইবার পর্যন্ত তাকে ছাড় দেওয়া যায়। জামাতকে কিন্তু দ্বিতীয়বার ছাড় দেওয়া হয়েছে। 96 যখন ভুল করেছে, 2001 সালে যখন আমাদের সাথে দ্বিতীয় দফা 2000 সালের সময় যখন আবার নতুন করে আসে, তখন কিন্তু সে দাসখত যদি বলি আমি, সে বলে আসছে তারা ওইভাবে যে আমরা মুক্তিযুদ্ধকে অন করে সামনে আগাবো। আপনি একটা খেয়াল করবেন, যে জিনিসটা ওনারা স্বীকার করতে চায়নি, এই 5 আগস্টের আগ পর্যন্ত, সেই 2000 সালের পর থেকে জামাত কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথা বলেনি। কিন্তু 5 আগস্ট শেষ হওয়ার পরে যখন তারা দেখলো, মনে করতেছে যে এই ইন্টারিম সরকারের সময় ক্ষমতাটা তাদের হাতে চলে এসেছে এবং ওই সরকারের সময় তারা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে, তখনই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু হয়েছে। আপনি দেখেন ডাকসুতে তাদের একটা প্যানেল ছিল, সেখানে একজন সম্পাদক হিসাবে, আমি নামটা ভুলে গিয়েছি এখন যেহেতু, সে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল। আমাদের শহীদ মতিউর রহমান সম্ভবত, ওনাকে বলা হয়েছে উনি পাকিস্তানের দোসর, এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছিল। পরে আমি জানি না তার ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। একাধিক জামাতের নেতাকর্মী কিন্তু 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে, ভারতের ষড়যন্ত্র, এই জিনিসগুলো কিন্তু বিগত সময় ছিল না। আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। আমি যদি বলি অফিসিয়ালি 2018 সাল যেটা আলাদা হয়েছে, বাট 2016 সালের পর থেকে কিন্তু জামাতের সাথে বিএনপির ঘাটছাট আলাদা। বাট যেহেতু বিরোধী রাজনীতিতে আমরা একসাথে ছিলাম, আমাদের যোগাযোগটা ছিল। কেন ছিল সেটা বলি, তারা ভিতরে ভিতরে যখন 2016 সালের পর থেকে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছিল, এবং আমি একটা প্রমাণ দিই, 2023 সালের 28
অক্টোবর যে প্রোগ্রামটা ছিল আমাদের পল্টনে পল্টনে। ঠিক একই সময় কিন্তু তাদেরও কিন্তু আমাদের এই যে আমি যদি ভুল না করি জায়গার নামটা ফকিরাপুলের পরে আরামবাগের এইখানে যেটা হচ্ছে নটরডেমের সামনে তাদের প্রোগ্রাম ছিল। আমাদের প্রোগ্রামে এত এত টিয়ার শেল গুলি নিক্ষেপ করা হলো, আমাদের এত এত নেতাকর্মী আহত হলো। না, ওটা শান্তিপূর্ণ প্রোগ্রাম করে আমি শেষ করি, তারা শান্তিপূর্ণ প্রোগ্রামই শুধু করেনি, তাদের এখানে একটা টিয়ার শেলও পড়েনি। তাহলে এটা কেমন একই জায়গা দুইটা ভিন্ন জোনে আন্দোলন হচ্ছে, পুলিশের জন্য আমরা থ্রেট, তারা না, তাদের এই দ্বিচারিতার জন্য। আমি শেষ করবো, আমার জাস্ট 30 সেকেন্ড লাস্ট, যেটা এই দেখেন এই ছাত্র শিবিরের যারা এখন সামনে প্রকাশ্যে আসতেছে, এমনকি জামাতের অনেকে গুরুত্বপূর্ণ 7 আসনে যাকে মনোনয়ন দিয়েছিলেন জামাতের, উনি তখনকার সময় আওয়ামী লীগের একবারে ত্যাগী নেতা ছিলেন, তাকে আবার নিয়ে এসে ব্যবসায়ী, পরবর্তীতে এখন জামাতের। এরকম অনেকেই আছে যারা আসলে ফ্যাসিস্টের আমলে তাদের তোষণ পোষণ করেছে, তাদের সহযোগী ছিল। আমরা 5 আগস্টের পরে সাদিক কায়েম, এস এম ফরহাদের মধ্যে অনেককেই বেরিয়ে আসতে দেখলাম, যারা কিনা ছাত্রলীগের সাথে বা মূল সংগঠনের তারা আওয়ামী লীগের সাথে ছিলেন, পরবর্তীতে তারা এখন জিয়ন। আমি আমার প্রশ্নের সেই উত্তরটা চাচ্ছি। মেটিকুলাস ডিজাইন আপনি যেটা বলছেন এখন বলি, মনি আপার এই স্ট্যাটাসটার বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের ছাত্র দলের সভাপতি হিসেবে রাকিব ভাই কিন্তু স্ট্যাটাস দিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। আমিও গতকালকে ঠিক রাকিব ভাইয়ের স্ট্যাটাসের মনে হয় সম্ভবত আধা ঘন্টার ভিতরে আমিও স্ট্যাটাস দিয়েছি, এবং আমি যেহেতু একটা অঞ্চলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, রাকিব ভাই কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। আমরা এটার তীব্র প্রতিবাদ করেছি, কিন্তু দেখেন আমি কিন্তু উনার পুরো বক্তব্যটা পরে শুনেছিলাম টকশোতে, উনার শব্দ চয়নে একটু ভুল ছিল এবং উনি এটা স্বীকার করেছেন যে আমি আসলে উনি ব্যাখ্যা দিয়েছেন, এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এবং পরবর্তীতে আরেকটা টকশোতে উনি কথা বলেছেন এই বিষয় নিয়ে, এবং উনি ব্যাখ্যা দিয়েছে, এটা মিডিয়াতে এসেছে। উনি বলেছেন আমি আসলে ডিজাইন বলতে আমাদের বুঝাই না, আমরা ডিজাইন বলতে বুঝেছি আওয়ামী লীগের, যে আমাদের যে স্নাইপারে গুলি করে সাথের সহযোদ্ধা মরে গিয়েছে, সেই ব্যক্তিটা কার স্নাইপারের গুলিতে মরেছে, অবশ্যই তারা কোনো না কোনো ভাবে আমাদের সন্তান থেকে মারার জন্য এই গুলিটা করেছিলেন। সেই জিনিসটাকে আমি তুলে ধরেছি। আমি তো জুলাইয়ের অংশীজন, আমি কেন জুলাইয়ের বিরুদ্ধে কথা বলবো? স্নাইপার ছিল না, আমি আপনাকে অস্বীকার করি না, শব্দচয়ন শব্দটা আমি বলেছি, কিন্তু উনি তো জুলাইয়ের বিপক্ষে না, উনি বলেন উনি তথ্যগত ভুল। উনি মাননীয় সংসদ সদস্য, উনি জানেন না রাষ্ট্রীয় কোন বাহিনীর কাছে স্নাইপার আছে কি নাই। আমি এখনো বলতেছি উনার বক্তব্যে ভুল ছিল, কিন্তু উনি কখনো জুলাইকে ডিজোন করেনি। উনি উনার ব্যাখ্যার মধ্যে উনি সরাসরি বলেছেন। কিন্তু হ্যাঁ, দেখেন একটা জুলাইকে নিয়ে যখন আপনি কথা বলবেন, আপনার কথা আমার কথা হয়তো এক মিলবে না, তবে হ্যাঁ আমিও এটার সাথে দ্বিমত পোষণ করছি। আমি ওপেন এই টকশোতে অনিয়ারে বলছি, পুলিশের কাছে স্নাইপার ছিল শতভাগ ঠিক। আপনি যদি দেখেন 19 জুলাই আমাদের রামপুরের গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা ভাইরাল হয়েছিল, এক গুলিতে 2 জন কিন্তু পড়ে গিয়েছিলেন। সেটা আমাদের দক্ষিণ বনশ্রীতে, যেটা হচ্ছে আমব্রেলা বলি, সেটার সামনে, এটা হচ্ছে কাজীবাড়ি রোডটাতে। এখানে সাগর নামে একজন সম্ভবত সে শহীদ হয়েছে, আরেকজন কিন্তু এখনো জীবিত আছেন চিকিৎসার পরে। একটা গুলিতে 2 জন মারা মানে তখন আমরা ফিল করেছিলাম মারা গিয়েছে। ওইখানে কিন্তু আমি নিজে গিয়েছি, কারণ ওই দিন আন্দোলনে আমি যুক্ত ছিলাম। পরবর্তীতে জেনেছি যে এটা স্নাইপারের গুলি ছিল, কারণ আমরা কেউ জানি না কোন জায়গায়। ধন্যবাদ জিয়ন। আমি আসবো সেলিম, আরেকটা বিষয় একটু, কিন্তু সেটা হচ্ছে আপনি দেখেছেন যে আমাদের পানি সম্পদ মন্ত্রী তিনি বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করেছিলেন বিএনপি যে আমাদের একসঙ্গে জেলে যাবে কিনা। মানে এই যে একটা শঙ্কা, আমি একটু বলি, যেটা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে, শেখ হাসিনার বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি দেশে আসবেন, আবার আওয়ামী লীগ ফিরবে। তো জুলাই যোদ্ধা হিসেবে আমি আপনার দুজনের কাছে এই বিষয়টা নিয়ে যাব। আওয়ামী লীগের ফিরে আসা কিংবা সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসা, সেটার সম্ভাবনা কতটুকু, কিভাবে দেখেন? আচ্ছা, ফিরে আসা বলতে আপনি এইটা কিভাবে জানলেন যে ফিরে আসা না? তার ঘোষণা, এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে জানলেন আপনি? তাকে কি আপনি কোথাও অনিয়ারে দেখেছেন বা ফিরে আসা উনি ঘোষণা কোথায় দিয়েছে? বিভিন্ন জায়গায় নিউজে, ইন্ডিয়া তো নিউজে দিচ্ছে, ওকে, বাংলাদেশের নিউজ পোর্টালে পাচ্ছেন। আসলে দেখেন, যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভুয়া মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন, সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু ওনার বক্তব্য প্রচার করা হয় নাই। বাংলাদেশে প্রচলিত আইন আছে, সন্ত্রাস বিরোধী আইন আছে। একটা মানবতা বিরোধী অপরাধে একজন দণ্ডিত আসামি, আবার এক অপরাধে এই দল নিষিদ্ধ সংগঠন, এটা নিউজ কীভাবে প্রকাশ করে মিডিয়া হাউস? তো তার মানে আপনারা সেটাকে নর্মালাইজ করছেন এই মিডিয়া হাউসগুলা। কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে যুক্তরাজ্যের যে প্রচার সংস্থা রয়েছে, এসকম বলা হয়ে থাকে, নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠনের যদি কোনো নিউজ প্রকাশ করা হয়ে থাকে, ওই মিডিয়ার লাইসেন্সই বাতিল করে দেয়। আবার যদি আমরা যুক্তরাষ্ট্রের দিকেও খেয়াল করি, এরকম নিষিদ্ধ সংগঠন বলি বা সন্ত্রাসী সংগঠনের যদি কোনো প্রকার নিউজ প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বস্তুগত সহায়তা হিসেবে বিবেচনা করে এদেরকে শাস্তি দেওয়া হয়। বাংলাদেশে এটা বিগত 15 বছর ছিল, কিন্তু 5 আগস্ট পরবর্তী বা 12 ফেব্রুয়ারি পরবর্তী এটা কেন নাই? কারা এটাকে সহযোগিতা করছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যায়। তার মানে আপনি বলতে যেখানে মিডিয়ার দায় রয়েছে, তবে এখানে আমি একটা আশার বাণী প্রকাশ করতে চাই। নিঃসন্দেহে ছাত্রদলের ভাইয়েরা, বিএনপির অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, এবং এই ফ্যাসিবাদ তাড়াতে প্রত্যেকের তাদের যেমন সর্বোচ্চ ত্যাগ ছিল,
আমরা যারা রাজপথে লড়াই করেছি আমাদের সবারই ত্যাগ ছিল, কিন্তু এ সমস্ত নিষিদ্ধ রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠনকে যদি নর্মালাইজ বিচারের মুখোমুখি না করে দেশে নিয়ে আসা হয়, এটা সবার জন্য হিতে বিপরীত হবে। আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেক ব্যক্তি বা সংগঠন তাদের দণ্ডিত এবং যেই অপরাধের সাথে জড়িত এটার প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হবে, এবং এটা অবশ্যই রিকনসিলিয়েশনের মাধ্যমে আসতে হবে যদি আসতে চায়। ধন্যবাদ। আমি এইটার উত্তরে আপনার কাছ থেকে একদম শর্ট করে প্রথম কথা হচ্ছে, যদি আমার কাছে জানতে চান খুনি হাসিনার বাংলাদেশের পদার্পণের সুযোগ আছে কিনা, অবশ্যই আছে। তবে যদি থাকে সেটা একটাই মাত্র, ওনার বিচারের মুখোমুখি হওয়ার জন্য। এছাড়া বাংলাদেশে ওনার প্রাসঙ্গিকতা ডেট, এটা হবে না, হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, যেই বিষয়টা সমালোচক বলেছে কিছুটা দায় দিতে হয় ক্ষেত্র বিশেষে, কারণ সেই সময় যেটা হয়েছিল, এখন এরকম পরিবেশ আমরা চাই না। আমরা চাই যেহেতু দণ্ডিত, তাদের সংগঠন নিষিদ্ধ, সেই হিসেবে যতটা কম প্রচারণার সুযোগ পায় তারা ততটা কম সুযোগ পাবে। তবে একটা জায়গা হচ্ছে যেটা, এটার দায়টাও আমাদের বিভিন্ন দলের নেতাকর্মীদের নিতে হবে। জুলাইয়ে কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু একসাথে লড়াই করেছি, এটার প্রতিবাদ করেছি, রাজপথে আন্দোলন করেছি, যার কারণে হাসিনার বিদায় নিতে হয়েছে। এখন দেখেন তো রাস্তায় যদি তার একটা জটিকা মিছিল করে, আমি এটা আসলে দায় দিব নাকি নিব বুঝতেছি না। আপনি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখেন ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তাদেরকে আটক করতেছে। আমাদের সহযোদ্ধা হিসেবে ওনাদের সংগঠন ছাত্র শিবির বা জামাতে ইসলামের কয়জন নেতাকর্মী এই কাজটা করেছেন। যদি সবাই এটা করতো তাদের ভিতরে এত সাহস আসতো না। আজিল হক জিয়ন, আপনি বলছিলেন। জি, আমি 30 সেকেন্ড সময়ে জাস্ট এটা বলা যে দায়টা আমাদের কেন, আমরা তখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলাম, তার জন্য সফলতা এসেছে। বাট এখন কিন্তু সেই সুযোগটা নেই। আরেকটা বড় ইস্যু সেটা হচ্ছে অন্যকে খাটো করে দেখা। আমাদের এই রাজনৈতিক নতুন সংগঠন হিসাবে তাদের সংগঠনে অনেক নেতাকর্মীকে দেখেছি, বিএনপির বিগত 16-17 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছেন, মামলা শিকার হয়েছেন, দেশান্তরীণ হয়েছেন, অনেককে নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন এবং অনেককে খাটো করে দেখেন। আপনি যদি দেখেন গুম ফেরত সালাউদ্দিন আহমেদকে নিয়ে কী ধরনের ভাষা ব্যবহার করছে, অথচ এই জুলাইয়ের সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ সেই শিলংয়ে থেকে পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করেছে, ডিভাইস কিনে দেওয়া থেকে অনেক বিষয় যেগুলো বিপিন ও রাশেদ খানরা বলেছেন তথ্য সহকারে, ওনারা জানেন। তো সেই জায়গা থেকে যদি আমরা প্রতিপক্ষকে আসলে ডিজোন করা বা তাদেরকে অসম্মান করে কথা বললে আসলে নিজের কৃতিত্ব পাওয়ার সুযোগ থাকে না। আর এ থেকে মূলত সুযোগ নেই ফেসিস্টের সহযোগিতা। ধন্যবাদ জিয়ন। সেলিম, আরেকটা বিষয় আমি নিয়ে আসি, সেটা হচ্ছে সংসদের প্রধানমন্ত্রী চীন সফরের পর তিনি বলছেন যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, কিন্তু চীনের ঢাকায় নিযুক্ত যে চীনের রাষ্ট্রদূত তিনি বলেছেন ঢাকার অনুরোধে তিস্তা প্রকল্পে এসেছেন তারা, এর বাইরে অন্য কোনো বিষয় বিবেচনায় নেই। এই যে অন্য কোনো বিষয়, সেটা আসলে কিসের ইঙ্গিত বলে মনে হয়? আসলে দেখেন যে বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা কিন্তু আমাদেরকে, আমি নিজে উত্তরের মানুষ, তিস্তার গ্রহণযোগ্যতা, আবার যেহেতু গুরুত্ব, আবার যেহেতু আমি নিজেই কৃষিবিদ, এটা ভালো অনুধাবন করি। তো বারংবার আমাদেরকে কিন্তু মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি 1 মিনিট পাবেন, একদম শেষ দিকে আমরা। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নিঃসন্দেহে একটা প্রাপ্তির জায়গা, যে নির্বাচিত হওয়ার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফর করে এলেন, এবং তাদের কাছে আমাদের অন্যতম একটা প্রাপ্তির বা আমাদের পাওয়ার বা চুক্তির যে জায়গাটা আছে, আমাদের মনে হয়েছিল যে তিস্তা নিয়ে হয়তো বা ভালো কোনো একটা চুক্তি হয়েছে। কিন্তু যখন পরক্ষণে এই কথাটা চীন থেকে আসা ব্যক্তির কথাটা শুনতে, ততক্ষণ আমাদেরকে একটু মর্মাহত হতে হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো মূল্যেই এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হোক, নতুবা অতীতের মতো যেরকম মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল, এটা একদিক দিয়ে কৃষিক্ষেত্রে গ্রামীণ অবকাঠামোতে ওই অঞ্চলে যেভাবে ভাটার সেটা তো ক্লিয়ার, কিন্তু উনি যে বিষয় বলছেন এর বাইরে অন্য কোনো বিষয় বিবেচনায় নেই। আসলে যখন রাষ্ট্রীয় সফর হয়ে থাকে, রাষ্ট্রীয় সফরে তো অনেকগুলো চুক্তি হয়ে থাকে, হয়তো এর বাইরে বর্তমান সরকারের জায়গা থেকে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়তো বা তাদের জায়গা থেকে থাকতে পারে বা ওনার কথা থেকে মনে হচ্ছে, বাট হয়তো বা উনি অন্য কোনো বিষয়ে ভাবছেন, এমনটাই আর কি। ধন্যবাদ। সেলিম, জিয়ন, একই প্রশ্ন আপনার কাছে। আমি জানি না উনি কেন এটা বুঝতে পারেননি। এখানে জানেন তিস্তা মহাপরিকল্পনায় আমাদের বাধা, চীন যদি এখানে অংশগ্রহণ করে কাদের আসলে সমস্যা? এখানে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র কিন্তু প্রথম থেকে এটার বিরোধিতা করেছে। উনি মূলত সেই দিকে ইঙ্গিত দিয়েছেন, এবং উনি বক্তব্য দেওয়ার পরে কিন্তু আমাদের দেশে নিযুক্ত রাষ্ট্রপতি, তাদের যে হাই কমিশনার আছে, উনি কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশত্রু বা কোনো দেশের হস্তক্ষেপ টোটালি বরদাস্ত করব না। মূলত এইটা ছিল এইখানে। এবং সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এখানে যদি কিন্তু বা মূল্যের প্রশ্ন তাইলে আসে না, যে কোনো মূল্যে যখন উনি বলেছেন তার মানে এটা কমিটেড। এবং উনি এখন পর্যন্ত যে কমিটমেন্ট দিয়েছে নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত মনে হয় না কোনোটাই উনি সেটা মানে ওনার কমিটমেন্ট না রাখার চেষ্টা করেছেন। উনি চেষ্টা করে যাচ্ছেন এবং বাকি সময় ভবিষ্যতে আমরা বাকি যে কমিটমেন্টগুলো আছে সেটারও প্রতিফলন হবে বলে
দেখতে পাবো, জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে। এবং একটা জিনিসই বলি, জিয়া পরিবারের কর্ণধার হিসাবে এবং তাদের যে লিগাসিটা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, দুইজনের লিগাসি যেহেতু উনি বহন করছেন, উনার যে বাংলাদেশ নিয়ে ভীষণ মিশন আছে, সেটার সাথে যদি আমরা বাকিরা সারথি হিসেবে থাকতে পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমরা ভালো কিছু দেখতে পাবো। ধন্যবাদ আপনাদেরকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।